আমাদের বই অনুযায়ী পরের টপিক হচ্ছে অষ্টক আর দুইয়ের নিয়ম, কিন্তু আমরা এটা একটু পরে পড়বো। এটা আমরা সমযোজী বন্ধন পড়ার আগে আগে পড়বো। তা আমরা আগে একটু ওই নিষ্ক্রিয় গ্যাস আর বাকি জিনিসগুলো আগে একটু পড়বো। তো আজকে ওই বইয়ের পেজ অনুযায়ী তাহলে 91, 91 পৃষ্ঠা থেকে। তো নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস ছিল আমাদের সেই গ্রুপ 18-র যে মৌলগুলা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলার একটা ব্যাপার হচ্ছে এদের সবার এদের ইলেকট্রন বিন্যাসগুলো এমন যে এরা আহ, নতুন কোনো বন্ধন সৃষ্টিতে আগ্রহী না। তারা ইলেকট্রন ছাড়তেও চায় না, অথবা ইলেকট্রন নিতেও চায় না, অথবা কারোর সাথে শেয়ার করতেও আগ্রহী না। তো এরকম আমি ইলেকট্রন বিন্যাসগুলো লিখি, তাইলে বোঝা যাবে জিনিসটা। আর এই নিশ্চয় গেছে ইলেকট্রন বিন্যাসগুলা মুখস্থ করে ফেলা বেটার, পরীক্ষায় মাঝে মাঝে আসবে। আমি একটু উপরে চলে যাই। আহ, সোজা কোনো সমস্যা না। হিলিয়ামের হচ্ছে 1s2, নিয়ন 10, এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, আর্গন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ওকে, আর্গন পর্যন্ত আমি এভাবে লিখলাম, পরের গুলা শুধু এভাবে লিখে যাব। এভাবে চাইলে পরীক্ষায় এভাবে লেখা যাবে। ক্রিপ্টন, এটা হচ্ছে 36, এখানে আর্গনের এই পর্যন্ত আছে, তাহলে এটাকে এভাবে লেখা যাবে। ফার্স্টে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আর্গন লিখে তারপরে যেটুকু এক্সট্রা, এই 3p6 এর পরে যেটুকু এক্সট্রা, 3d10, 4s2, 4p6। একইভাবে ক্রিপ্টন জেনন 54, এটা এভাবে লেখা যাবে আর্গন পর্যন্ত লিখে, অথবা কেউ চাইলে ক্রিপ্টন পর্যন্ত লিখতে পারতো। আমি আর্গন পর্যন্তই লিখছি, সব জায়গায় আর্গন পর্যন্ত লিখছি। 3d10, 4s2, 4p6, 4d10, 5s2, 5p6। এবার লাস্ট রেডন, যেটা 86, আর্গন 3d10, 4s2, 4p6, 4d10। এখানে একটা মনে রাখা লাগবে, 4f14, যেটা সেটাও চলে আসছে, 4f14। তারপর হচ্ছে 5s2, 5p6, 5d10। এটার পরে আরো দুইটা আসছে, সেটা হচ্ছে 6s2 আর হচ্ছে 6p6, 6s2, 6p6। ওকে, এই দেখছিস সব। এফ অরবিটালে সর্বোচ্চ 14টাই থাকে, হ্যাঁ 14টাই থাকে। তার মানে এফ এর ভাগ হচ্ছে 7টা, 7টা, প্রত্যেকটাতে আহ, দুইটা দুইটা করে, টোটাল 14টা ইলেকট্রন থাকে। ওকে, এখন এই ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের মুখস্থ রাখা লাগবে। আর খুব বেশি কঠিন কিছু না, দু একবার দেখলেই বোঝা যাবে। আচ্ছা, একটু মিউট করতো, আমার রিপিট হচ্ছে কথা। কোশ্চেন করতে হলে তখন আবার ইয়া করিস, আনমিউট করে নিস। আচ্ছা, এখন কথা হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাসগুলো যদি আমরা দেখি, প্রত্যেকটারই যেমন আমরা জানি এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, আবার পি অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, আর ডি অরবিটালে সর্বোচ্চ 10টা, আর এফ অরবিটালে 14টা, এরকম। তো এদের সবারই, যেমন হিলিয়ামের আছে একটা এস অরবিটাল, এবং সেটা পুরোপুরি পূর্ণ অবস্থায় আছে, তার মানে ওর দরকার নেই নতুন করে ইলেকট্রন নেওয়া অথবা ইলেকট্রন ছাড়া। এরকম যদি নিয়নের দেখি, আর লাস্টে যে পি আছে, আই মিন 2s2, 2p6, ওই পি অরবিটালে 6টা থাকার কথা, 6টাই আছে। মানে আমরা জানি ওই পি অরবিটাল যদি সম্পূর্ণ পূর্ণ অবস্থায় থাকে, সেটা একটা স্থিতিশীল অবস্থা। তার মানে এদের যে সবার লাস্টে এরকম 8টা করে ইলেকট্রন বিন্যাস, সবার লাস্টে
এটার লাস্টে হচ্ছে 2s 2p, দুইটাই পূর্ণ, 3s 3p, 4s 4p, 5s 5p, 6s 6p, এগুলো সবগুলো পূর্ণ অবস্থায় আছে, 8টা করে ইলেকট্রন আছে। এই জন্য এদের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল। এরা কখনোই চায় না একটা ইলেকট্রন নিতে অথবা ইলেকট্রন ছাড়তে অথবা কারোর সাথে ইলেকট্রন শেয়ার করতে। এই কারণে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলোকে এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বলে। অন্যান্য পরমাণুগুলো চেষ্টা করবে সবসময় এদের মতো হওয়ার জন্য, অন্যান্য পরমাণুগুলো চেষ্টা করবে এদের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য। এই জন্য দরকার মতো তারা ইলেকট্রন ছাড়বে অথবা ইলেকট্রন গ্রহণ করবে অথবা ইলেকট্রন শেয়ার করবে। এইটুক বোঝা গেছে কিনা? ওকে, এটা যদি বুঝিস, এটার কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো মুখস্থ রাখা লাগবে। বাকিগুলা সোজা, খালি এখানে একটু মনে রাখার লাগে যে এখানে 4f14 আসার পরে আবার 5s2 5p6 5d10 আসার পরে এটা আসতেছে। এই জিনিসগুলো দু একবার দেখলেই হয়ে যাবে, সমস্যা নেই। আর চাইলে এগুলাকে এভাবে আমি যেমনি লিখছি এভাবে লেখা যাবে এই আর্গন দিয়ে। ওকে, এখন আসি, তো আমরা দেখি তাইলে অন্যান্য পরমাণুগুলা যে এই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে যাচ্ছে, তারা সেটা কি ওয়েতে অর্জন করতে পারে, কি ওয়েতে এগুলো তারা অর্জন করতে পারে। তো এরকম ওয়ে কয়েকটা ওয়ে আছে। তো আমরা এখন যে দুইটা ওয়ে দেখবো, একটা হচ্ছে ওই আয়নিক বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। তো এই তাহলে রাসায়নিক বন্ধন নিয়ে এখন আমাদের পড়াশোনা। তো আমি লিখতেছি। তো একটা মৌল পরমাণু, একটা মৌলের পরমাণু আরেকটা পরমাণুর সাথে একটা বন্ধন দিয়ে আবদ্ধ হয়ে তারা যৌগ গঠন করে। এই যে বন্ধন, এটাকে আমরা বলি রাসায়নিক বন্ধন, যে ওয়েতে তারা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা পাওয়ার জন্য তারা এই বন্ধনটা গঠন করে। তো এই রাসায়নিক বন্ধনটা দুই ভাবে গঠন হইতে পারে, একটা হচ্ছে আয়নিক বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। তো এই আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন বুঝতে গেলে, এই আয়নিক বন্ধনটা যদি আমরা বুঝতে যাই, ফার্স্ট আমরা আয়নিক বন্ধন নিয়ে পড়তেছি। তো আয়নিক বন্ধনের মধ্যে একটা ধাতু পরমাণু আর একটা অধাতু পরমাণু অংশ নিবে। তো ফার্স্টে আমি আয়নিক বন্ধন দিয়ে শুরু করতেছি। আয়নিক বন্ধন সব সময় একটা ধাতু আর অধাতুর মধ্যে সৃষ্টি হবে। তাহলে প্রথম পয়েন্টটা হবে এটার, যে ধাতু আর অধাতু পরমাণুর মধ্যে সৃষ্টি হয়। সবার নোটে তো এটা লেখা আছে নাকি? পরমাণু অংশ। ওকে, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আহ, ধাতু, আমরা ওই আগে পড়ে আসছিলাম যে ধাতুর পরমাণু, ধাতু মানেই হচ্ছে সেই ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে বন্ধন, রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন গঠন করার জন্য ধাতু পরমাণুটা ইলেকট্রন ছেড়ে দিবে। তো ইলেকট্রন ছেড়ে দিলে সে নিজে পজিটিভ হয়ে যাবে, সে ধনাত্মক আয়ন উৎপন্ন করবে, সেটাকে আমরা ক্যাটায়ন বলি। তার মানে এই ক্ষেত্রে ধাতু পরমাণুটা ইলেকট্রন কেন ছেড়ে দিবে? যাতে সে তার কাছাকাছি যে ইলেকট্রন বিন্যাসের আহ, নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু আছে, তার কাছাকাছি ইলেকট্রন বিন্যাসের যে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু আছে সেইটার মতো হওয়ার চেষ্টা করবে। উদাহরণ দিচ্ছি। তো এই ক্ষেত্রে ধাতু পরমাণু তার মানে ইলেকট্রন ছেড়ে দিবে। ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করবে, করে, এবং এবং নিকটবর্তী মানে তার কাছাকাছি যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে।
এটা হচ্ছে ধাতু পরমাণু এই কাজটা করবে, সে নিজে পজিটিভ হয়ে যাবে। কেন ইলেকট্রন ছাড়বে? যাতে তার কাছাকাছি যে ইলেকট্রন বিন্যাস, এরকম কোনো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সে অর্জন করবে। যেমন সোডিয়ামের বাইরের শেলে 11টা, মানে টোটাল সোডিয়ামের বাইরের শেলে একটা ইলেকট্রন থাকে, টোটাল ইলেকট্রন আছে তার 11টা। তাহলে ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তার নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 10 নিয়নের লাস্ট। তো আমি সোডিয়ামের যদি এরকম অবস্থা হয় 1s2 2s2 2p6 3s1 এরকম আছে সোডিয়ামের, সে যদি বাইরের শেলে ইলেকট্রনটা ছেড়ে দেয়, তাহলে সে তখন সোডিয়াম প্লাস হয়ে যাবে, সোডিয়াম প্লাস ক্যাটায়ন হয়ে যাবে। তখন তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়ে যাবে? এটা হয়ে যাবে নিয়নের মতো। সে তখন এই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। নিয়নের 10টা ইলেকট্রন থাকে। তো এভাবে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিয়ন হবে, তো সোডিয়াম ক্যাটায়নে পরিণত হবে। তো একইভাবে এই যে ওই ইলেকট্রনটা ছেড়ে দিল, কখনোই একটা পরমাণু ইলেকট্রন ছাড়বে না যদি নেওয়ার কেউ না থাকে। তার মানে অর ইলেকট্রনটা কাউকে নিতে হবে। তো অর ইলেকট্রনটা যদি কেউ নিতে হয়, তাহলে সেটা একটা অধাতু পরমাণু আর কি বলছি, যেহেতু ধাতু আর অধাতু পরমাণু অংশ নেবে। তাহলে এইবার এই 3 নাম্বার যে পয়েন্টটা হবে সেটা আমি এখানেই চেঞ্জ করে দিচ্ছি। 3 নাম্বার পয়েন্টটা এরকম হবে: অধাতু পরমাণু ওই ধাতু পরমাণুর ছেড়ে দেওয়া গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করবে। অ্যানায়ন উৎপন্ন করবে, এই অ্যানায়ন উৎপন্ন করবে আর হচ্ছে সেও নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। যেমন এই সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা যদি ক্লোরিন নেয়, আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা জানি এরকম। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে লাস্টে থাকে 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে ও যদি তার কাছাকাছি ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গনের 18 সে আর্গনের মতো হওয়ার চেষ্টা করবে। তাহলে সে একটা ইলেকট্রন যদি নিয়ে ফেলে, তাহলে তখন যে সে Cl মাইনাস হয়ে যাবে। Cl মাইনাস, তখনও তার প্রোটন 17টাই আছে। তো তখন তার বাইরে শেলে এই অবস্থা হবে 1s2 2s2 2p6 3s2 3p6। এই যে 3s2 3p6 হইলো, এখন সে আর্গনের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে। তো এটা আর্গনের ইলেকট্রন বিন্যাস। তার মানে সে ইলেকট্রন কেন নিল? যাতে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস পায়। এবার এই যে একটা Na প্লাস আর একটা Cl মাইনাস তৈরি হইলো, তার মানে উৎপন্ন ক্যাটায়ন আর অ্যানায়ন, এই যে একটা ক্যাটায়ন উৎপন্ন হলো, একটা অ্যানায়ন উৎপন্ন হলো, এরা এবার পরস্পরকে একটা বল দিয়ে আকর্ষণ করবে। সেই বলটা হচ্ছে স্থির তড়িৎ বল, যেটা দুইটা চার্জের মধ্যে কাজ করে। তার মানে হচ্ছে এই 4 নাম্বার পয়েন্টটা হবে, 4 নাম্বার পয়েন্টটা হবে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা। স্থির তড়িৎ, দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বলি। স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আয়নিক বন্ধন সৃষ্টি হবে। আচ্ছা, এখন এখানে যে বুঝার ব্যাপারটা সেটা হচ্ছে, আয়নিক বন্ধন গঠন হওয়ার সময় ওই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরের থেকে দূরে ছিল। এরা পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, একটা আরেকটার সাথে মিশবে না। ক্যাটায়ন আর অ্যানায়ন একটা নির্দিষ্ট দূরত্বে থেকে একটা আরেকটাকে টানতে থাকবে। এজন্য আয়নিক বন্ধনে যে পরমাণু দুইটা আছে, এদেরকে সহজে সরায় ফেলা যায়। আয়নিক বন্ধনে যে পরমাণু দুইটা আছে, এদেরকে সহজে সরায় ফেলা যাবে বন্ধন থেকে। এটা নিয়ে আর একটু ডিটেলস বলবো পরে। তার মানে আয়নিক বন্ধন সমযোজী বন্ধনের তুলনায় একটু দুর্বল, এটা নিয়ে আমরা সামনে বলবো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হইলো, এগুলো নিয়ে একটু এখন কথা আছে। তো আমি আয়নিক বন্ধন আমরা কিভাবে এঁকে দেখাবো সেগুলোও দেখাচ্ছি একটু পরে। তো এই আয়নিক বন্ধন, আহ, এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন যে তৈরি হইলো, ক্যাটায়নের আকার, আচ্ছা একটু বলি ক্যাটায়ন আর অ্যানায়নের আকার নিয়ে বলতেছি।
একটা পরমাণু থেকে যে ক্যাটায়নটা সৃষ্টি হলো, যেমন ধর সোডিয়াম পরমাণু, ভিতরে প্রোটন 11টা, বাইরে ইলেকট্রন 2টা, একটা আর এই একটা। এই একটা সোডিয়াম পরমাণু, এটা সোডিয়াম, সোডিয়াম পরমাণু, সে যখন ইলেকট্রনটা ছেড়ে দিবে, সে যখন ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যাবে, তো এখন সে সোডিয়াম অবস্থায় আছে, এখন সে ইলেকট্রন ছেড়ে দিয়ে যদি এরকম হয়ে যায়, সোডিয়াম প্লাস হয়ে গেল, এখন সে সোডিয়াম প্লাস ক্যাটায়ন, আর ওটা ছিল সোডিয়াম পরমাণু, ছিল সোডিয়াম পরমাণু, Na পরমাণু। এখন আমার কোশ্চেন আসে পরীক্ষায় যে পরমাণুর তুলনায় ক্যাটায়নের আকার সবসময় ছোট হচ্ছে, এটা দেখেই বোঝা যায়, তবে ব্যাখ্যাটা এরকম, এভাবে শেল কমে গেছে এই জন্য না, কারণ নর্মালি আমরা যদি ইয়া মাইক্রোস্কোপ দিয়ে ইলেকট্রন গুলাকে দেখি, একটা পরমাণুকে দেখি, তখন আমরা ওই শেল দেখতে পারি না। তো আমরা দেখি ইলেকট্রন মেঘের মতো, ইলেকট্রন গুলা এর চারপাশে ঘুরতেছে মেঘের মতো, এরকম বিন্দু বিন্দু দেখি না, মেঘ মনে হয়। তো অ্যাকচুয়ালি তখন কাহিনীটা কি ঘটে, তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারবো? এটার ভিতরে ছিল প্রোটন 11টা, এটার ভিতরে প্রোটন ছিল 11টা, আর বাইরে ছিল 11টা ইলেকট্রন, বাইরে ছিল 11টা ইলেকট্রন। তো 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে ধরে রাখতো, তার মানে প্রতিটা প্রোটন একটা করে ইলেকট্রনকে টানতো, এরকম একটা বল ছিল তার মধ্যে। যখন আমি বাইরে থেকে একটা ইলেকট্রন সরাই ফেললাম, বাইরে থেকে যখন একটা ইলেকট্রন চলে গেল, তখন ভিতরে আছে প্রোটন 11টা, বাইরে ইলেকট্রন 10টা। আগের বার 11টা ইলেকট্রনকে ধরে রাখার জন্য 11টা প্রোটন ছিল, এখন 10টা ইলেকট্রনকে ধরে রাখার জন্য 11টা প্রোটন আছে, তার মানে প্রোটন এবার ইলেকট্রন গুলাকে আরো জোরালো ভাবে ধরে রাখতে পারবে, প্রোটন এবার ইলেকট্রন গুলাকে আরো শক্তভাবে ধরে রাখতে পারবে। সো আগে ইলেকট্রন গুলা যতটা দূরে ছড়ায় ছিল, এবার ভিতরের প্রোটন গুলা তার তুলনায় আরো জোরালো ভাবে আকর্ষণ করবে, ফলে ইলেকট্রন গুলো আরো চেপে আসবে। যদিও এখানে স্তর দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে আমরা সেটা স্তর আকারে দেখি না, আমরা মেঘের মতো দেখি, যে নিউক্লিয়াসের চারপাশে মেঘের মতো ইলেকট্রন ঘুরতেছে। তো তখন আমরা দেখবো যে আগে ইলেকট্রন মেঘটা বা ইলেকট্রন যে ছোটাছুটি করতেছিল মেঘের মতো, সেগুলো একটু দূরে দূরে ছড়ায় ছিল, ওগুলো এখন একটু চেপে আসছে। রিজনটা এটাই যে যখন একটা পরমাণু থেকে আমরা ইলেকট্রন বের করে নিই, তখন যে ক্যাটায়ন সৃষ্টি হয়, সেখানে প্রোটন, এই ইলেকট্রন যেহেতু কমে গেছে, প্রোটন আগের সংখ্যাই আছে, তো আকর্ষণ বলটা আগের তুলনায় আরো বেড়ে যাবে, ফলে ইলেকট্রন মেঘটা আরো চেপে আসবে কেন্দ্রের দিকে। এই সবাই এটা বুঝছিস? হামিম বুঝছিস? জেনিন বুঝছিস? জেনিন, আচ্ছা জিনিয়া। আর হচ্ছে ওর নাম জানি কি, নরিন, বুঝছিস? আচ্ছা, তো আমরা পরেরটাই যাচ্ছি, অ্যানায়নের আকারে যাচ্ছি। এই অ্যানায়নের আকার নিয়ে বলতে গেলে তাহলে আবার একটা উদাহরণে আসি, যেমন ধর ফ্লোরিন, ফ্লোরিন আঁকতেছি আমি। ফ্লোরিনের ভিতরে 9টা প্রোটন, সরি, বাইরে হচ্ছে 7টা ইলেকট্রন। ফ্লোরিন এই অবস্থায় আছে, এটা হচ্ছে এফ পরমাণু। এখন সে একটা ইলেকট্রন নিলে তার বাইরে 8টা হয়ে যাবে, তো ওটা আমি আঁকতেছি 9। তার স্তর কিন্তু সেমই থাকবে, স্তর এখনো 2টাই।
এবার বাইরে 8টা ইলেকট্রন চলে আসছে। এবার বাইরে 8টা ইলেকট্রন, এটা হচ্ছে অ্যানায়ন, F মাইনাস অ্যানায়ন, এটা F মাইনাস অ্যানায়ন, আর আগেরটা ছিল পরমাণু। এবার যদি ক্যাটায়ন আর পরমাণুর মতো যদি বলি ফ্লোরিন পরমাণুর তুলনায় এই ফ্লোরিন অ্যানায়নের আকার বড় হবে না ছোট হবে, তাহলে এবার অ্যান্সারটা কি হবে? এবার অ্যান্সারটা কি হবে? এই হামিম, বড় হবে না ছোট হবে? জিনিয়া, এবার ফ্লোরিন পরমাণুর তুলনায়, আচ্ছা, আহ, একটা অ্যান্সার, আচ্ছা আচ্ছা, একটা অ্যান্সার হচ্ছে আহ, বললি যে ছোট হবে, আর একটা অ্যান্সার হচ্ছে আকার আগের মতোই থাকবে কারণ স্তর একই আছে, তাই না? তো আমি ওই যে আবার বলছিলাম যে বাস্তবে আমরা কিন্তু স্তর দেখি না। তো এই ব্যাপারটাই বোঝাচ্ছি আবার, যে আগে 9টা প্রোটন ছিল ভিতরে, বাইরে ছিল 9টা ইলেকট্রন। আগে 9টা প্রোটন ছিল, বাইরে ছিল 9টা ইলেকট্রন। 9টা প্রোটন মিলে 9টা ইলেকট্রনকে ধরে রাখতো, যতটা শক্তভাবে ধরে রাখতে পারতো। এবার 9টা প্রোটন, বাইরে 10টা ইলেকট্রন। তার মানে প্রতিটা প্রোটনের জন্য আগের বারে একটা করে ইলেকট্রন ছিল, বাট এবার প্রতিটা প্রোটনের জন্য ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে। তার মানে এবার 9টা মিলে 10টাকে ধরতে হচ্ছে, তাহলে আগের মতো শক্তভাবে ধরে রাখতে পারবে না, একটু ছড়ায় পড়বে ইলেকট্রনগুলা। ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের পাশ থেকে একটু ছড়ায় পড়বে, একটু দূরে চলে যাবে। একটা রিজন হচ্ছে তাহলে প্রোটন সংখ্যা যা ছিল তাই, ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আগে একটা প্রোটন একটা ইলেকট্রনকে ধরে রাখতো, এখন ওই 9টা প্রোটন মিলেই, আগে 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে ধরে রাখতো, এখন 9টা প্রোটন মিলেই 10টা ইলেকট্রনকে ধরে রাখতে হচ্ছে। তার মানে বলটা আর একটু কমে গেছে, আকর্ষণ বল। আর একটা ব্যাপার, একই সাথে বিকর্ষণও বেড়ে গেছে। নতুন ইলেকট্রন আসার কারণে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণও বেড়ে গেছে। তো এই দুইটা রিজনেই ইলেকট্রনগুলা কিছুটা ছড়ায় পড়বে, ইলেকট্রনগুলা কিছুটা ছড়ায় পড়বে, ফলে আকৃতিটা একটু বড় হয়ে যাবে। বারবার বলতেছি, আমরা কিন্তু যখন একটা পরমাণুকে দেখি কখনোই এই স্তরগুলা দেখি না। আমরা কখনো স্তরগুলা দেখি না, আমরা দেখি ইলেকট্রন মুভ করতেছে নিউক্লিয়াসের চারদিকে একটা নির্দিষ্ট পথে ঘুরে, কিন্তু আমরা তো এক্স্যাক্টলি স্তরগুলা দেখতেছি না। সো ওই পথটা কখনো চেপে আসতে পারে, কখনো ছড়ায় পড়তে পারে। তো এই ক্ষেত্রে ইলেকট্রনগুলো একটু দূরে দূরে ছড়ায় পড়বে। দুইটা রিজন, একটা হচ্ছে আকর্ষণ বল কমে গেছে, আর একটা বিকর্ষণ বেড়ে গেছে নতুন ইলেকট্রন আসার কারণে। সবাই বুঝছিস? তার মানে সবসময় ক্যাটায়নের আকার পরমাণুর তুলনায় ছোট হয়, আর অ্যানায়নের আকার পরমাণুর তুলনায় বড় হবে। মনে থাকে যেন, কখনোই সমান থাকবে না। আচ্ছা, তাহলে এবার আমরা আসি কয়েকটা যৌগের, এগুলা মনে হয় খাতায় সবগুলা করা নাই, কয়েকটা যৌগের আমরা দেখবো যে যদি পরীক্ষায় আসে যে এটা রাসায়নিক বন্ধন এঁকে চিত্র সহ ব্যাখ্যা করো, তো তখন আমরা কিভাবে চিত্র আঁকবো আর সাথে লিখবো কিভাবে সেই জিনিসটাও বলে দিব। তো কয়েকটা যৌগ দেখাচ্ছি, সবাই খাতা কলম নিয়ে লিখিস। ওকে, তাহলে ফার্স্টে ধর সোডিয়াম ক্লোরাইড, তোরা লাইফে অনেকবার আঁকছিস, তো এটা নিয়ে নতুন করে দেখানোর দরকার নেই। তবু পরে আসতেছি, যেমন ধর আমরা একাধিক আহ, পরমাণু আছে এরকম একটা দেখ, এই যেমন ধর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখে MgF2, MgF2, এইটাকে আমরা কিভাবে দেখাবো এটা একটু আঁকি। যদি পরীক্ষায় বলে যে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এর মধ্যে বন্ধন কিভাবে হয়েছে সেটা দেখাইতে যদি বলে, তাহলে এই ক্ষেত্রে অনেকভাবে আঁকা যায়। আমি একটা ওয়ে বলে দিচ্ছি, আমরা কি করব, যেটা ধাতু পরমাণু সেটাকে এখানে আঁকলাম। ধর ম্যাগনেসিয়াম, এটা ম্যাগনেসিয়াম 12, 2 8 2 8 2, 2 8 2, বাইরে দুইটা থাকতেছে, এটা হচ্ছে এমজি পরমাণু। এটা কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে,
কাকে দুইটা ফ্লোরিন পরমাণুকে দিবে, তাহলে আমরা এখানে দুইবার ফ্লোরিন পরমাণু আঁকতে পারি, এভাবে একটা করতে পারি। এটা সোজা হয়ে, যদিও চিত্রটা একটু বেশি আঁকা লাগবে, তাতে সমস্যা নেই। আমরা এইখানে ধাতু পরমাণুটা এঁকে এই সাইডে দুইটা ফ্লোরিন যে দুইটা আছে ওই দুইটাকে আঁকতেছি। এফ অনেকভাবেই কিন্তু আঁকা যাবে, এইটাই যে আঁকতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এটাকে এমজিটা ভিতরে দিয়ে দিই। তাহলে ফ্লোরিনের বাইরে 7টা আছে, এখানে আর একটা ফ্লোরিন আঁকলাম। নিউক্লিয়াসটা মাঝখানে দিয়ে দেওয়া উচিত। একটা ব্যাপার, আমরা সবসময় ওই যে বিজোড় ইলেকট্রন গুলাকে এমন সাইডে আঁকবো যাতে এই ম্যাগনেসিয়াম থেকে যে এখানে ইলেকট্রন যাবে ওটা যাতে আমরা দেখাইতে পারি। তো তাহলে কি হবে, ম্যাগনেসিয়ামের বাইরে দুইটা ইলেকট্রন আছে, ও এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ওই ভিতরে 8টা বানায় ফেলবে। আর ফ্লোরিন, দুইটা ফ্লোরিনের পরমাণু প্রত্যেকটা একটা একটা করে এটাকে নিবে, তাহলে এই যে একটা, এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, এভাবে আমরা অ্যারো দিয়ে দেখাই দিব। আর এই ইলেকট্রনটা এইখানে চলে যাবে। এইটুক ফার্স্টে আঁকবো, আঁকার পর এটা তো আঁকলাম পরমাণু যে দিবে, পরে দেওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে কাহিনীটা কি হবে, এটা তোরা নিচে আঁকতে পারিস, আমি উপরে আঁকলাম যেহেতু নিচে জায়গা নেই। তোরা নিচে আঁকবি কিভাবে, এরকম অ্যারো দিবি, নিচের দিকে অ্যারো দিবি, সেটা আমি উপরের দিকে অ্যারো দিচ্ছি এভাবে। যে এটা তাইলে কি হয়ে যাচ্ছে, বা শুধু এরকমও দিতে পারিস, এরকম একটা অ্যারো দিলেও চলবে। এই ম্যাগনেসিয়াম তার মানে হয়ে যাচ্ছে এমজি, অথবা এই অ্যারোটা এখানে না দিয়ে পুরো অ্যারোটা জাস্ট খালি এখানে মাঝখানে দিয়ে, এরপরে কি কাহিনী হচ্ছে তোরা এইখানে মাঝখানে অ্যারো দিয়ে দিবি, মাঝখানে অ্যারো দিলেও চলবে, সমস্যা নাই। তো এই ম্যাগনেসিয়ামটা হয়ে যাচ্ছে ম্যাগনেসিয়াম 2+, তো আমি এটা লিখতেছি এমজি। তাহলে এই দুইটা ইলেকট্রন আর বাইরে এবার 8টা ইলেকট্রন, এবার এটা হয়ে গেল ম্যাগনেসিয়াম 2+, এমজি 2+। আর ওই দুইটা ফ্লোরিন ওই জায়গায় কি কি হয়ে যাচ্ছে, ওর বাইরেও 8টা চলে আসছে। আচ্ছা, আমি এটাকে মুছলাম, মানে এইটার ওখানে এটা আর কি, তো এটা এখন F- হয়ে গেছে এরকম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হ্যাঁ হ্যাঁ, মানে তোরা এটার পরে দেখাবি আর কি, তোরা এই জিনিসটাকে এটার পরে দেখাবি। আমার, আমি তো উপরে দেখাইলাম, কিন্তু বারবার বলতেছি এভাবে আঁকতে হবে এমন কোনো কথা নেই, তোরা চাইলে একসাথে দুইটা দেখানো যায়। এফ কিন্তু এটা সবচেয়ে মানে সোজা হয়ে, এটা দিয়ে পুরোপুরি সবগুলো হবে। এখানে আরেকটা F- আসতেছে। তো এই যে এখন দুইটা হইলো, তার মানে নিচে ফার্স্টে যে চিত্রটা আঁকছিলাম, প্রথমে থাকবে ওরা যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, আর পরে তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে যে অবস্থা হইলো এইটা, এবং তাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব থাকবে, তাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব থাকবে, এবং এই দূরত্বের মধ্যে তুই চাইলে এরকম করে ডট লাইন, এরকম ডট লাইন দিয়ে দিতে পারিস। এই ডট লাইনটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, এখানে লিখে দিবি স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ, স্থির বিদ্যুৎ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটাই লিখিস স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে এই যে তারা একটা গ্যাপে থেকে একটা আরেকটাকে টানতেছে এরকম অবস্থায়,
তাহলে এটা হচ্ছে এখন ফাইনালি তোদের তো এটা নিচের দিকে থাকবে, তো এই চিত্রটাই হচ্ছে MgF2 এর গঠন। MgF2 এর, হ্যাঁ ওই তো ওটা ওটা ফার্স্টে দেখাবো, তারপর এটা দেখাবো। কথা বুঝছিস? ওটা ফার্স্টে দেখাবো, তারপর এটা দেখাবো, মানে হ্যাঁ হ্যাঁ, তারা তোরা উপর থেকে নিচে দেখাবি, তোরা উপর থেকে নিচে দেখাবি, আমার জায়গা ছিল না দেখে আমি নিচ থেকে উপরে দেখাবি। ওকে, তোরা আগে ওটা আঁকবি, তারপরে অ্যারো দিয়ে এইটুকু আঁকবি। ওকে, তারপরে এটা নিচে লিখবি MgF2 এর গঠন। ওকে, তো এরকম যদি বলতো অ্যালো তিনটা পরমাণু থাকতো, তাইলে আমি এখানে রেখে ওখানে তিনটা পরমাণু আঁকতাম সবসময়। এই সাইডে ধাতুকে রেখে ওই সাইড দিয়ে অধাতুগুলাকে সাজায় দেওয়া যাবে। কথা কি বোঝা গেছে? এরকম আরেকটা দেখাচ্ছি। ধর একসাথে যদি দুইটা ইলেকট্রন নেয়, এরকম হইলে একটা পরমাণু নিলে তখন সোজা সেটা দেখা। এই সবাই এটা বুঝছিস? আচ্ছা, এরকম আরেকটা দেখাচ্ছি। ধর তোর বইয়ের মধ্যে এটা আছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা যদি দেখাই, দ্বারা আমি একটু আচ্ছা, এখন একইভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড যদি আঁকতে যাই, ধর ম্যাগনেসিয়াম অক্সাইড আঁক, অবশ্য কিছুক্ষণের মধ্যে মনে হয় টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকবার জয়েন দিবি? জয়েন দে তো, আমি একটু। ওকে, তাহলে আমি এবার এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা দেখাবো। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এটা যদি দেখাইতে চাই, তার মানে একটা পরমাণু দুইটা ইলেকট্রন নিচ্ছে। আগের বার প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন নিচ্ছিল, এরকম না নিয়ে যদি একটা পরমাণু দুইটা ইলেকট্রন, তাহলে ম্যাগনেসিয়াম ফার্স্টে, তো ম্যাগনেসিয়াম। আর এই সব ক্ষেত্রে যেখানে এই যে চিত্র আঁকা লাগবে, সেখানে বর্ণনা একদম অল্প লিখবি। কি লিখবি আমি বলে দিচ্ছি লাস্টে। বর্ণনা একদম অল্প, কারণ এই চিত্র লিখতেই টাইম চলে যাবে। আর চিত্র আবার বেশি টাইম নিয়ে আঁকার কোনো দরকার নেই, বোঝা গেলেই হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে ধর এখানে ম্যাগনেসিয়াম 2 আর বাইরে হচ্ছে 8, সরি, হ্যাঁ 2 8, তারপর বাইরে আরো দুইটা আছে 2। এবার এই দুইটা ইলেকট্রন নিয়ে নিবে একটা অক্সিজেন পরমাণু। আচ্ছা, তোরা চাইলে ওই যে আগের বারও যে দুইটা ফ্লোরিন আঁকছিলাম, মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া যাবে। তো এখানে প্লাস চিহ্ন দিলাম। এইবার ওই যে দুইটা ফ্লোরিন আঁকছিলাম, এখানে ম্যাগনেসিয়াম আঁকছিলাম, মাঝখানে প্লাস চিহ্ন আগেরটায় দিয়ে নিতে পারিস। সবাই আগেরটায় মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিতে পারিস, প্রথম চিত্রটায়, পরের চিত্রে না কিন্তু, প্রথম চিত্রটায় মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিতে পারিস। তো এইটা এবার অক্সিজেন নিবে। অক্সিজেন একাই দুইটা নিবে, কারণ অক্সিজেনের দুইটা ইলেকট্রন দরকার হয় অষ্টক পূর্ণ হওয়ার জন্য, আর ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন ছাড়া দরকার হবে। তো অক্সিজেন যদি আঁকি, এখানে অক্সিজেন, তার বাইরে হচ্ছে 2 আর হচ্ছে 6। আচ্ছা, অক্সিজেনের যে 2 আর 6 এমন ভাবে আঁকবো, দ্বারা একটু দেখাচ্ছি। যে দুইটা ইলেকট্রন সে নিবে, ওই জায়গাটা সবসময় এমন দিকে ফাঁকা রাখবো যাতে ইলেকট্রনটা আমি এখানে দেখাইতে পারি। এমন ভাবে ইলেকট্রন বিন্যাসটা আঁকবো যাতে আমার অ্যারোটা সরাসরি ওই পর্যন্ত নিতে পারি আমি। তাহলে এখানে একটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন একসাথেই যাবে আর কি, একই জায়গায় এখানে যাবে, এটা ওখানে যাবে। আমি চাইলে এটার এই দিক দিয়েও দেখাইতে পারতাম, একই কথা। এই অক্সিজেন, এইবার এই যে মাঝখানে প্লাস চিহ্ন থাকলে এবার নিচে, নিচে, হ্যাঁ অ্যারো চিহ্ন দিতে হবে। এবার নিচে তোরা নিচে আঁকবি এটা, অ্যারো দিবি ওই যে আগের বার দিছিলাম যে। ওকে, আচ্ছা, এখন এই ম্যাগনেসিয়াম হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। তো এইটার নিচে কিন্তু তোরা আঁকবি, আমি এখানেই আঁকতেছি, মানে তোরা এভাবে অ্যারো দিয়ে আবার এইটাকে আঁকবি। তো অ্যারো দিয়ে যখন এইটাকে আঁকবো, তখন কি করব, এই বাইরের শেল থাকবে না, এটা ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো ইলেকট্রন আঁকবো, পরেরটা আঁকবো তো, সেটা দেখাচ্ছি তো। তাহলে এইটা, এই ম্যাগনেসিয়ামটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। এটা কিন্তু নিচের চিত্র আঁকতেছি, এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। মাঝখানে আর প্লাস সাইনটা এবার থাকবে না,
পরের চিত্রটায় মাঝখানে আর প্লাস সাইনটা থাকবে না। আর এইখানে নতুন করে দুইটা ইলেকট্রন আসছে সেটা দেখাই দিতে হবে। নতুন করে দুইটা ইলেকট্রন আসছে সেটা দেখাই দিতে হবে। এটা হয়ে গেছে O2 মাইনাস। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস ক্যাটায়ন, আর এটা O2 মাইনাস অ্যানায়ন। তোরা এই দুইবার অ্যারো দিতে পারিস, অথবা ওই যে পুরা প্লাসটার মাঝখান থেকে এই অ্যারোটা দিতে পারিস। মানে এই অ্যারোটা এরকম, আগেরটা যেটা লিখছি তার মাঝখান থেকে এই অ্যারোটা দিয়ে পরে এই দুইটা চিত্র আঁকবি। আঁকার সময় অবশ্যই এই দুইটার মধ্যে এরকম গ্যাপ থাকবে, একটা গ্যাপ থাকবে। অবশ্য এত গ্যাপ না রেখে তুই আরো কাছে আনতে পারিস, কিন্তু গ্যাপ অবশ্যই থাকবে। এবং ওই গ্যাপের মধ্যে তুই এরকম ডট লাইন দিয়ে লিখে দিবি স্থির তড়িৎ আকর্ষণ বল। তার মানে আয়নিক বন্ধন হওয়ার সময় পরমাণু দুইটা অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্বে থেকে তাদেরকে আকর্ষণ করতে থাকে। ওকে, তো এইভাবে আরো কিছু গঠন দেওয়া আছে। এখন আমি বলি যে কিভাবে বর্ণনাটা লিখবি। বর্ণনাটা কিভাবে লিখবি? ধর এই ক্ষেত্রে বর্ণনাটা এভাবে লিখবি, আগেরটাও বলতেছি এটাও বলতেছি। এই ক্ষেত্রে বর্ণনাটা এভাবে লিখবি যে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠনের সময় ম্যাগনেসিয়াম পরমাণু তার বাইরের শেলের দুটি ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং ম্যাগনেসিয়াম 2 প্লাস ক্যাটায়নে পরিণত হয়। একটা লাইন শেষ হইল। অন্যদিকে অক্সিজেন পরমাণু ম্যাগনেসিয়াম পরমাণুর ছেড়ে দেওয়া দুটি ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী এও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং O2 মাইনাস অ্যানায়নে পরিণত হয়। এই দুই লাইন শেষ হলো, এক লাইন দুই লাইন। তারপর উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বয় পরস্পরকে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল দ্বারা আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। শেষ, কাহিনী শেষ। 3টা লাইনে বর্ণনা শেষ, চিত্র থাকবে শুধু। একইভাবে ওই যে ওই আমাদের আগেরটার বর্ণনাটা এরকম হবে যে ওখানে লিখবি যে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম পরমাণু তার বাইরের বহিস্থ স্তরের দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যানায়নে পরিণত হয়, 2 প্লাস ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। অপরদিকে দুটি ফ্লোরিন পরমাণু ম্যাগনেসিয়ামের ছেড়ে দেওয়া দুটি ইলেকট্রনকে গ্রহণ করে F মাইনাস অ্যানায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল দ্বারা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড গঠিত হয়। কথা কি বোঝা গেছে? 3টা লাইনে বর্ণনা শেষ। প্রত্যেকটা ক্ষেত্রে 3টা লাইনে বর্ণনা শেষ। কেউ চাইলে ওই যে বিক্রিয়াটা দেখাই দিতে পারি, যেমন এখানে লিখলি যে সংগঠিত বিক্রিয়া, লাস্টে লিখে দিলি বিক্রিয়ায় কি হয়েছে, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, হয়েছে ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর অক্সিজেন কি করছে, দুইটা ইলেকট্রন নিছে, নিয়ে O2 মাইনাস হয়েছে। তারপর এরা দুইটা মিলে চাইলে এরকম বিক্রিয়া লিখে দিতে পারিস। আর ওখানে লিখবি তাইলে এরকম ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়েছে, আর দুইটা ফ্লোরিন দুইটা ইলেকট্রন নিয়ে 2F মাইনাস, মানে আগেরটা যদি লিখতাম তাহলে এটা হইতো 2F প্লাস 2 ইলেকট্রন। এভাবে বিক্রিয়াও লিখে দিতে পারিস, কিন্তু বর্ণনা ওই 3 লাইনের বেশি না, বর্ণনা ওই 3 লাইনের বেশি না। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আমার পরের ব্যাচ শুরু হয়ে যাবে তো। আল্লাহ হাফেজ তোদের।